কল্কি সিনেমার শুরুতে আমরা দেখতে পাই হাজার হাজার বছর আগের ঘটনা, যখন মহাভারতের যুদ্ধ চলছিল। মহাভারতের যুদ্ধে আমরা দেখতে পাই পাণ্ডব সেনা কৌরব সেনাদের হারিয়ে দিয়েছে এবং অশ্বত্থামাকে ছাড়া বাকি সকলে মারা গেছে। এই অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। অশ্বত্থামা যখন দেখে পাণ্ডবরা শুধু তার বন্ধুদের নয়, তার পিতা দ্রোণাচার্যকেও মেরে দিয়েছে, তখন অশ্বত্থামা রেগে গিয়ে তার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে এবং এই সময় অর্জুনের পুত্র অভিমন্যুর পত্নী গর্ভাবস্থায় ছিল, আর অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র সোজা তার উপরে প্রয়োগ করে। তাই এটা দেখে ভগবান শ্রীকৃষ্ণ রেগে যান এবং তিনি রেগে গিয়ে অশ্বত্থামাকে অভিশাপ দেন যে কলিযুগ শেষ না হওয়া পর্যন্ত তার শ্বাস চলতে থাকবে, সে মৃত্যুর ভিক্ষা চাইবে কিন্তু তার মৃত্যু হবে না। এই অভিশাপ পাওয়ার পরে অশ্বত্থামা তার ভুল বুঝতে পারে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায়, ভুল সংশোধনের উপায় জানতে চায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন এরপরই শুরু হবে কলিযুগ এবং এই কলিযুগে কলি নামে একটি দানব থাকবে যে ভয়ঙ্কর শক্তিশালী হবে এবং পুরো পৃথিবীকে শেষ করে দেবে। আর কলিকে মারার জন্য ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেবেন কল্কি অবতারে, আর যে মায়ের গর্ভে কল্কির জন্ম হবে কলি তাকে খুঁজে মারার চেষ্টা করবে, আর অশ্বত্থামার কাজ হবে কল্কির জন্মকে নিশ্চিত করা। এইসব ঘটনার পর 6000 বছর পেরিয়ে যায় এবং স্টোরি প্রেজেন্ট সিনে আসে। প্রেজেন্টে দেখা যায় মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কলিযুগের শুরু হয়ে গেছে। এখানে যারা মানুষ জন্ম নিয়েছে তারা নিজেদেরকে খুব ডেভেলপ করেছে, তারা মডার্ন টেকনোলজির অস্ত্রশস্ত্র বানিয়েছে, কিন্তু মানুষের মধ্যে প্রচণ্ড হিংসা ক্রোধ থাকার জন্য তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে। তার ফলস্বরূপ এই লড়াই এত ভয়ানক হয় যে তারা শুধু নিজেদেরকে মারে না, গোটা পৃথিবীকেও ধ্বংস করে দেয়। এবং বর্তমান সময়ে আমরা দেখি পৃথিবী ধ্বংস হয়ে গেছে, শুধু একটা শহর বেঁচে আছে যে মানুষের বসবাসযোগ্য। ওই শহরের নাম হলো কাশী, যা ভারতে অবস্থিত। এবং তার সঙ্গে আমরা এটাও জানতে পারি কাশী থেকে মানুষের প্রথম সভ্যতা শুরু হয়েছে। কলিযুগের এই কাশী একমাত্র শহর ছিল যেখানে বেঁচে থাকা সম্ভব ছিল। আর এই কাশী ছাড়া আরেকটি শহরের নামও আমরা জানতে পারি, যার নাম সম্ভালা, কিন্তু মুভিতে খুব কম লোকই জানতো এই সম্ভালা কোথায় অবস্থিত। স্পেশালি মুভিতে সম্ভালা শহরের ব্যাপারে শুধু তারাই জানতো যারা এই শহরে বসবাস করত। কাশী শহরের মধ্যে আমরা দেখি কিছু লোক বড়লোক আর বাকি সবাই গরিব। যারা গরিব তাদের জীবন খুব কষ্টকর। কাশী শহরের মধ্যভাগে কমপ্লেক্স নামে একটি বিরাট বড় জায়গা আছে, যা একটি উল্টানো ত্রিভুজের মতো দেখতে। এর ভেতরে ভালো খাবার, ভালো বাসস্থান, গাছপালা, পরিষ্কার জল সব কিছুই অ্যাভেলেবেল ছিল। তাই যত বড় লোক সবাই কমপ্লেক্সের ভেতরে থাকতো। আর এই কমপ্লেক্সকে খুব সিস্টেমেটিকভাবে মেনটেন করা হতো। এই কমপ্লেক্সের যে হেড ছিল তাকে সুপ্রিম বলা হতো, যার পুরো নাম ছিল সুপ্রিম ইয়াস্কিন। এই সুপ্রিম ইয়াস্কিন এই কমপ্লেক্সের হেড ছিল এবং কমপ্লেক্সের প্রোটেকশনের জন্য তার আর্মি ছিল এবং আর্মির একজন কমান্ডার ছিল। তিনি হলেন বাঙালি প্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, যে আর্মিদের অর্ডার দিত। এর সঙ্গে আমরা এটাও জানতে পারি এই পুরো কাশী শহরকে মধ্যে কোনো ডলার বা রুপিস চলতো না, যেটি চলতো সেটিকে ইউনিট বলা হতো। আর যারা কমপ্লেক্সের ভেতরে থাকতে চায় তাদের 1 মিলিয়ন ইউনিট দিতে হবে। 1 মিলিয়ন ইউনিট মানে ছিল 10 লাখ ইউনিট, আর এত ইউনিট কোনো গরিব মানুষের কাছে ছিল না, তাই তাদেরকে সবাই কমপ্লেক্সের বাইরে থাকতে হতো। কিন্তু তারা কমপ্লেক্সের ভেতরে যাওয়ার স্বপ্ন দেখত। এরপরই এন্ট্রি হয় মেগাস্টার প্রভাসের এই মুভিতে, যার চরিত্র ভৈরবা। ভৈরব কাশী শহরের মধ্যেই থাকতো। তার বাবা মা ভাই বোন নিজের কোনো আপনজন ছিল না, সেই জন্য সে একাই জীবন ধারণ করত। এর সঙ্গে আমরা এটাও জানতে পারি সে খুব ভালো ফাইটার ছিল, সে লড়াই করার অনেক টেকনিক জানতো। এবং ভৈরবের একটা স্বপ্ন ছিল যে কমপ্লেক্সের ভেতরে যাবে এবং খুব ভালোভাবে জীবন ধারণ করবে, কিন্তু কমপ্লেক্সের ভেতরে যাওয়ার মতো এত ইউনিট তার কাছে ছিল না। সে সবার কাছে ইউনিট ধার করে করে নিজের জীবন ধারণ করত, আর কাউকে ইউনিট ফেরতও দিত না। একদিন কাশী শহরের সাম্বালা শহরের একটি স্পাই ঢুকে যায় এবং সে ধরাও পড়ে যায়, কারণ সাম্ভালার কোনো স্পাই বা কোনো মানুষকে ধরে যদি কমপ্লেক্সের হাতে দেওয়া হয় তাহলে কমপ্লেক্স থেকে খুব বড় পরিমাণের উপহার পাওয়া যায়। তার ফলে ভৈরব ওই স্পাইকে দেখা মাত্র তাকে ধরে নেয়, কিন্তু পরে সে জানতে পারে সে সাধারণ একটি মানুষ যে সাম্ভালা শহর থেকে এসেছে শুধুমাত্র কমপ্লেক্সে সার্ভে করার জন্য। কিন্তু ভৈরবার শুধু ইউনিট দরকার ছিল যাতে সে কমপ্লেক্সের ভেতরে যেতে পারে, সেই জন্য স্পাইয়ের কথা না শুনে সে তাকে বন্দি করে দেয় তার নিজের বাড়িতে। এরপর মুভিতে দিশা পাটনায়িকে দেখা যায়, যার নাম ছিল রক্সি। মুভিতে রক্সি ভৈরবার গার্লফ্রেন্ড ছিল। রক্সি যখন ভৈরবার সঙ্গে দেখা করে তখন আমরা জানতে পারি ভৈরবা রক্সির কাছ থেকে ইউনিট ধার করে আর ফেরত দেয়নি, এবং রক্সি ভৈরবাকে জানায় কাল তার কমপ্লেক্সের ভেতরে চাকরি, সে কমপ্লেক্স ক্লিনিংয়ের চাকরি পেয়েছে। এটা শুনে ভৈরবা তাকে বলে শুধু সে একবার তাকে যেন কমপ্লেক্সের ভেতরে নিয়ে যায়, সে শুধু একবার কমপ্লেক্সকে ভেতর থেকে দেখতে চায়।
রক্সি তাতে রাজি হয়ে যায়। ভৈরবা কমপ্লেক্সের ভেতর থেকে দেখে খুব খুশি হয়ে যায়। এখানে পরিষ্কার জল, পরিষ্কার গাছপালা, অনেক খাবার দাবার, সুন্দর বাড়িঘর। ক্ষণিকের জন্য এই সমস্ত দেখে ভৈরবা পাগল হয়ে যায় এবং ওই জায়গার মজা নিতে লাগে। কিছুক্ষণ পরে সে কমপ্লেক্সের সৈন্যদের হাতে ধরা পড়ে যায় এবং কমপ্লেক্সের সৈন্যরা তাকে বের করে দেয়। এরপর ভৈরবার মনে কমপ্লেক্সের ভেতরে যাওয়ার ইচ্ছা আরও প্রবল হতে থাকে, কারণ সে কমপ্লেক্সের ভেতরে দৃশ্য দেখে নিয়েছে। তাই ভৈরবা ডিসাইড করে নেয় যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লেক্সের ভিতরে যাবে এবং বসবাস শুরু করবে। এরপর সিন শিফট হয়, আমরা দেখি কমপ্লেক্সের ভেতরে একটা ল্যাবরেটরি, যেখানে অনেক মেয়েদের উপর রিসার্চ করা হচ্ছে এবং সেখানে কমপ্লেক্সের সুপ্রিমকে দেখতে পাই, সুপ্রিম ইয়াস্কিনকে। এখানে আমরা বুঝতে পারি সুপ্রিম ইয়াস্কিন আসলে কলি, এবং আমরা জানতে পারি সুপ্রিম ইয়াস্কিন মানে কলি খুব ভয়ানক অবস্থায় ছিল। সে একদম রোগা পাতলা ছিল, তার মধ্যে কোনো ক্ষমতা ছিল না, যার ফলে সে চাইতো নিজের সমস্ত ক্ষমতা পুনরায় ফিরে পেতে এবং সে শক্তিশালী এক পুরুষ হতে চাইতো। এখান থেকে আমরা জানতে পারি যে কলি মানুষকে একজন সহ্য করতে পারতো না, কারণ কলিযুগ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে মানুষ প্রকৃতিকে ধ্বংস করে আসছে। তাই মানুষ ও সভ্যতার বেঁচে থাকার কোনো অধিকার নেই, সেই জন্য সে গোটা সভ্যতাকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু তার আগে সে নিজেকে শক্তিশালী করতে চায়, কিন্তু নিজেকে শক্তিশালী করতে তার একটি সিরামের প্রয়োজন। এই সিরাম শুধুমাত্র একটি প্রেগনেন্ট মহিলার পেট থেকে পাওয়া যেতে পারে। তার জন্য কলি এই উন্নত মানের ল্যাবরেটরি তৈরি করেছে, যেখানে কাজ করার জন্য অনেক উন্নত সায়েন্টিস্ট রেখেছে এবং তার সোলজাররা মেয়েদের এখানে ধরে নিয়ে আসে এবং তাদের ওপর এক্সপেরিমেন্ট করা হয়, তাদের প্রেগনেন্ট করা হয়। কিন্তু এই প্রেগনেন্সি নর্মাল প্রেগনেন্টের মতো নয়, এখানে তারা মেয়েদের ওপরে সিডিং করে তাকে প্রেগনেন্ট করে, যা একটি স্পেশাল মেথড। কিন্তু এখানে আমরা এটাও দেখতে পাই যে সব মেয়েদের ওপর সিডিং করা হয় সবাই প্রেগনেন্ট হয় না। তাই যারা প্রেগনেন্ট হয় তাদেরকে আলাদা রুমে রাখা হয়, তাদের ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়, ভালো খাবার দেওয়া হয়। আর অন্যদিকে যারা প্রেগনেন্ট হয় না তাদেরকে দাসী করে রাখা হয়, এই দাসীরা সমস্ত প্রেগনেন্ট মেয়েদের সেবা করে। এখানে আমরা এইটা কথাও জানতে পারি যে কলি যেই সিরামের খোঁজ করছে সেই সিরামটা ওই প্রেগনেন্ট মেয়ের পেট থেকে পাওয়া যাবে, যে 121 দিনের বেশি বা 4 মাস ধরে প্রেগনেন্ট থাকবে। আর অন্যদিকে আমরা এটা দেখতে পাই যে কলির ল্যাবে যে সমস্ত মেয়েদের প্রেগনেন্ট করা হয় তারা 90 দিনের বেশি বেঁচে থাকতে পারে না, মানে 3 মাসের পরেই তারা মারা যায়। তা সত্ত্বেও কলি এই এক্সপেরিমেন্ট চালিয়ে যায় এই আশাতেই যে সে একদিন তার লক্ষ্যে পৌঁছাবেই। এইসবের পরে আমরা দীপিকা পাদুকোনকে দেখি, যে যাকে এই ল্যাবে ধরে আনা হয়েছে সাধারণ মেয়েদের মতোই। কিন্তু দীপিকা পাদুকোনের সিডিং করার পরেও সে প্রেগনেন্ট হতে পারেনি, তাই সে দাসী রূপে এখানে কাজ করত। এখানে আমরা এটাও জানতে পারি যে দীপিকা পাদুকোন যখন খুব ছোট ছিল তখন তার প্যারেন্টস তাকে কমপ্লেক্সের ভেতরে পাঠিয়ে দিয়েছিল, তখন থেকে সে কমপ্লেক্সের ভেতরেই বসবাস করত। মুভিতে তার নাম ছিল সাম 80। কিছুদিন পর আমরা এটাও দেখি দীপিকা পাদুকোন প্রেগনেন্ট, তার প্রেগনেন্সি 5 মাস হয়ে গেছে, মানে 150 দিনেরও বেশি। আর দীপিকা পাদুকোন এটা সবার থেকে গোপন করে রেখেছিল, কাউকে জানতে দেয়নি। কিন্তু আমরা দেখতে পাই যে সে লুকানোর পরেও একটি সৈন্য সেটে জানতে পারে এবং কমপ্লেক্সের কমান্ডার মানসকে ইনফর্ম করে দেয়। তার ফলে কমপ্লেক্সের সৈন্যরা তাকে ধরে নিয়ে একটি বড় মেশিনের মধ্যে ভরে দেয় এবং তার পেট থেকে সিরাম বের করার চেষ্টা করে। আর যখন এই সিরাম এক্সটেনশন প্রসেস শুরু হয় তখন 1 বুঁদ সিরাম বের করার পরই মেশিন বন্ধ হয়ে যায়, পাওয়ার সাপ্লাই কেটে যায়, লাইট বন্ধ হতে থাকে, জ্বলতে থাকে, এই সমস্ত কিছু হতে থাকে এবং আশেপাশে সমস্ত জিনিসের কম্পন শুরু হতে থাকে। এই সময়ই অন্যদিকে আমরা দেখি এখান থেকে কিছু একটু দূরে একটি মন্দির রয়েছে এবং ওই মন্দিরের ভেতরে অশ্বত্থামাকে দেখা যায়, যে ওই মন্দিরের ভেতরে অনেক দিন ধরে ধ্যান করছে এবং হঠাৎ করে তার চোখ খোলে, কারণ সে এটা অনুভব করে যে কল্কি অবতারের জন্ম নেওয়ার সময় হয়েছে এবং ভগবান তাকে সংকেত দিচ্ছে সে যেন তার জন্মে কোনো রকম বাধা সৃষ্টি না হতে দেয়। এরপর অশ্বত্থামা ওখান থেকে বেরিয়ে যায় এবং ওই মহিলাকে খুঁজতে লাগে যে কল্কি অবতারের জন্ম দেবে। এর সঙ্গে আমরা এটাও বুঝতে পেরে যাই যে কল্কি অবতারের জন্ম দেবে সে আর কেউ না, দীপিকা পাদুকোন মানে সাম 80। এরপরে কমপ্লেক্সের ভেতরে দেখি যে মেশিনের ভেতরে এক্সটেনশন করা হচ্ছিল এবং দীপিকা পাদুকোন ছিল, ওইখানে একটি অন্য মেয়েকে দেখা যায়। সে দীপিকা পাদুকোনের বন্ধু ছিল এবং সে তাকে পালাতে সাহায্য করেছে। একটি গোপন রাস্তা ধরে অনেক নিচে তাকে নিয়ে আসে এবং নিচে নিয়ে আসার পর মেয়েটি সাম 80কে বলে যে আসলে সে সাম্বালা শহরের একটি স্পাই এবং সে অনেক দিন ধরে এখানে থেকে ইনফরমেশন কালেক্ট করছে। নিচে আসার পর সে সাম 80কে একটি গোপন রাস্তা দেখায় এবং সেখান থেকে বেরিয়ে যেতে বলে। তার কিছু বন্ধুকে সে আগে থেকে ইশারায় গেটের বাইরে থাকতে বলেছে। সাম 80 বেরিয়ে যাওয়ার পর তারা তাকে নিয়ে সোজা সাম্ভালায় চলে যাবে, যেখানে সে সম্পূর্ণ সুরক্ষায় থাকবে। এরপর সাম 80 তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এসব করছে তার জন্য। তখন মেয়েটি বলে সাম্ভালা একটি পবিত্র শহর, যেখানে মানুষরা মনে করে একটি মেয়ে ভগবানের জন্ম দেবে, মানে কল্কি অবতারের, আর এই অবতার মানুষের মঙ্গল করবে। আর এই আশা নিয়েই আমাদের পুরো সাম্ভালা শহর বেঁচে আছে। আর আমার এটাই মনে হয়েছে তুমি সেই মহিলা যে ভগবানের জন্ম দেবে, এই জন্য আমার কর্তব্য তোমার জান বাঁচানো।
এরপর সে দীপিকাকে বলে তুমি বাইরে চলে যাও, আর দীপিকা পেছনের দরজা দিয়ে সোজা বাইরে চলে যায় এবং বাইরে এসে দেখে সেখানে আগে থেকে সাম্বালা শহরে 3টি স্পাই দাঁড়িয়ে আছে, যারা তাকে নিয়ে যাওয়ার জন্য একটি বড় গাড়ি নিয়ে এসেছে, আর ওই গাড়িতে তাকে বসিয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করে। এরপর আমরা দেখি কমপ্লেক্সের ভেতরে কমান্ডার জেনে গেছে যে সাম 80 এখান থেকে পালিয়ে গেছে, তার ফলে তারা সমস্ত সোলজার নিয়ে তাকে খুঁজতে বেরিয়ে যায় এবং কমান্ডার মানস শহরে ঘোষণা করে দেয় যে সাম 80কে ধরে নিয়ে আসবে তাকে 5 মিলিয়ন ইউনিট দেওয়া হবে। যে অফারটি ভৈরবাও দেখে 5 মিলিয়ন ইউনিট পাওয়ার লোভে সেও সাম 80কে খুঁজতে বেরিয়ে যায়। যারা সাম 80কে নিয়ে সাম্বালা যাচ্ছিল এখানে তাদের সঙ্গে পরিচয় করানো হয়। এদের মধ্যে দুজনের নাম ছিল বিরাট এবং কায়ারা। এরপর দেখি কায়ারা সাম 80কে জিজ্ঞাসা করে তার নাম এবং সে সাম 80 জানায়। তখন সে বলে তার নাম সুমতি হওয়া উচিত ছিল। এরপর দীপিকা তার নাম পরিবর্তন করে সুমতি রেখে দেয়। এর কিছুক্ষণ পর আমরা দেখি কমপ্লেক্সের সোলজাররা তাদেরকে খুঁজে পেয়ে যায় এবং তাদের ওপর অ্যাটাক করে দেয় এবং সুমতিকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর সেই সময় এখানে এন্ট্রি নেয় অশ্বত্থমা। শেষে সমস্ত সোলজারদের মেরে সুমতিকে বাঁচিয়ে নেয় এবং সুমতিকে বলে এখন থেকে সে তার প্রোটেক্ট করবে, ভগবানের জন্ম যাতে সে তাড়াতাড়ি দিতে পারে। আর কিছুক্ষণ পরে আমরা দেখি ওই স্থানে ভৈরবাও চলে আসে, যে সুমতিকে খুঁজে পেয়ে গেছে এবং সুমতিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ফলে ভৈরবা এবং অশ্বত্থমার মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায় এবং অশ্বত্থমা ভৈরবাকে হারিয়ে দেয় এবং সুমতিকে নিয়ে সাম্বালা চলে যায়। এরপর ওই স্থানে কমান্ডার চলে আসে এবং দেখে তার সমস্ত সোলজার মারা গেছে, শুধু ভৈরবা বেঁচে আছে। তাই ভৈরবাকে সে অ্যারেস্ট করার নির্দেশ দেয়, কিন্তু ভৈরবা জানায় যে সুমতিকে নিয়ে তারা সাম্ভালা গেছে, আর সাম্ভালা কোথায় অবস্থিত তা কেউ জানে না এবং কেউ যেতেও পারবে না, শুধু সেই জানে। তাই কমান্ডারকে একটি সুযোগ দিতে বলে যাতে সে সুমতিকে নিয়ে আসতে পারে। এটা শুনে কমান্ডার রাজি হয়ে যায় এবং ভৈরবাকে একটি সুযোগ দেয় এবং বলে যদি সুমতিকে নিয়ে আসতে পারে তাহলে কমপ্লেক্সের ভেতরে বসবাস করতে পারবে। এরপর ভৈরবা তার ঘরে ওই সাম্ভালার স্পাইটিকে ছেড়ে দেয়, যে অনেক দিন ধরে আটকে রেখেছিল। তাকে একটি ট্র্যাপে ফাঁসায়। ভৈরবা বলে সে আর কোনো দিন কমপ্লেক্সের ভেতরে এন্ট্রি পাবে না, তাই কাউকে ধরে রাখার কোনো যুক্তি হয় না, তাই সে তাকে ছেড়ে দিচ্ছে। এর ফলে স্পাইটি বলে ভৈরবাকে কমপ্লেক্সের ভেতরে থাকার কথা চিন্তা করতে মানা করে, কারণ সেখানে সমস্ত লোক অসৎ। তার পরিবর্তে তার সঙ্গে সাম্ভালায় গিয়ে বসবাস শুরু করতে বলে, যেখানে সমস্ত মানুষ সৎ, এবং তাকে সতের সঙ্গ দিতে বলে। তা শুনে ভৈরবা রাজি হয়ে যায়, কারণ এটি তার প্ল্যান ছিল, এবং ওই স্পাইয়ের সঙ্গে সে সাম্ভালার দিকে রওনা দেয় এবং সাম্ভালা পৌঁছানো মাত্রই সে স্পাইটিকে অজ্ঞান করে দেয় এবং অশ্বত্থমার রূপ নিয়ে সুমতির কাছে চলে যায় এবং সুমতিকে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু বাইরে আসার সঙ্গে সঙ্গে অশ্বত্থমা তাকে ঘিরে নেয়। ফলে ভৈরবা অশ্বত্থমার মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে যায়। আর সেই সঙ্গে আমরা দেখি কমপ্লেক্সের কমান্ডার সমস্ত সৈন্যদের নিয়ে সাম্ভালা শহরকে ঘিরে ফেলেছে এবং তাদের অ্যাটাক শুরু করে দিয়েছে। তার ফলে সাম্ভালার সৈন্য এবং কমান্ডারের সৈন্যর সঙ্গে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। এখানে কমান্ডার তার সোলজারদেরকে নিয়ে সাম্ভালা শহরে খুব বাজেভাবে অ্যাটাক করে। এখানে আমরা এটাও জানতে পারি যে অশ্বত্থামার হাতে যে অস্ত্রটি ছিল সেটা আসলে কর্ণের অস্ত্র ছিল, যেটি ভৈরবার হাতে অটোমেটিক চলে যায় এবং সঙ্গে সঙ্গে হাতিয়ারটি চমকাতে লাগে এবং ভৈরবার পাওয়ারও দ্বিগুণ হয়ে যায়। এরপর ফ্ল্যাশব্যাকের সিনে আমরা জানতে পারি ভৈরবাই মহাভারতের আসল কর্ণ। এখন ভৈরবার মধ্যে কর্ণের পাওয়ার জেগে গেছে, তার ফলে ভৈরবা কিছু সময়ের জন্য কর্ণে পরিণত হয়ে যায়। সে কমপ্লেক্সের সমস্ত সোলজারদের সঙ্গে লড়াই করতে লাগে এবং সবাইকে মেরে দেয়, অবশেষে কমান্ডারকেও মেরে দেয় এবং সুমতিকে বাঁচিয়ে নিয়ে যায়। কিন্তু তখনই স্যার হাতিয়ারটি হাত থেকে পড়ে যায় এবং সে পুনরায় ভৈরবায় পরিণত হয়ে যায়। তার মানে সেই পুরনো ভৈরবা যার ইচ্ছা ছিল কমপ্লেক্সের ভেতরে যাওয়ার, তার ফলে সে সুমতিকে উড়িয়ে গাড়িতে বসিয়ে কমপ্লেক্সের দিকে রওনা দেয়। কিন্তু অশ্বত্থমা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে যায় এবং ভৈরবা সুমতিকে নিয়ে বেরিয়ে যায়। এরপর সোজা সিন চলে যায় কমপ্লেক্সের ভেতরে, যেখানে কলিকে দেখানো হয়। প্রথম যখন সুমতি থেকে এক্সট্রাকশন করে 1 ফোঁটা সিরাম বের করা হয়, তখন ওই 1 ফোঁটা সিরাম কলি তার শরীরে প্রবেশ করিয়ে নেয়। সে তার ফলে অনেক শক্তিশালী হয়ে যায়। তারপর সে ডিসাইড করে যে সে পুরো সিরাম নিতে চায় এবং সে সেই জন্য সুমতিকে নিজেই খুঁজবে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।